once you have researched your presentation topic and know what you want to say, it is important to know how to deliver the information. This video will explain how to engage with your audience in order to deliver an effective presentation. Be aware of your non-verbal communication. Use body language that shows confidence. Have good posture. Smile and act relaxed. It will make you look more confident and it will make you feel more confident. Make eye contact with your audience instead of reading off your notes the entire time. Avoid distracting behaviors like chewing gum. Watch for nervous gestures such as rocking, tapping, or fidgeting. You should also make sure to dress appropriately for your profession. Take time to think during your presentation. People have a tendency to speak more quickly under pressure. Make an effort to slow your pace and include pauses. Speaking slower will also help you avoid excessive verbal fillers like or ah. Pay attention to your volume. Think about projecting your voice to the back of the classroom so that everyone can hear what you have to say. Try to speak clearly so that your audience can easily understand your words. Engage your audience. Avoid the lecture. By incorporating more than a speech into your presentation, you'll be better able to hold your audience's attention. Try using visuals, asking questions, or doing activities. Practice your presentation. You will be more comfortable delivering your presentation if you know it well. Make sure you give yourself enough time to put your presentation together and practice it several times. If you are using visuals, you should know them well enough that you are not constantly looking at the screen and having your back or side to the audience. We hope that these tips can help you deliver an effective presentation. Thank you. ওকে, এখানে দেখো অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে এবং দ্যাটস দ্য সামারি। যে কী কী বলা আছে? বলা আছে মেক আই কন্ট্যাক্ট কার সাথে? অডিয়েন্সের সাথে। এই মুহূর্তে অডিয়েন্স কারা? আচ্ছা, তুমি যখন প্রেজেন্টেশন দিবে অডিয়েন্স কারা? যারা বসে আছে, যারা শুনতেছে, যারা দেখতেছে তারা। আচ্ছা, হ্যাভ কনফিডেন্ট বডি ল্যাঙ্গুয়েজ মানে তোমার দাঁড়ানো, তোমার তাকানো, তোমার প্রেজেন্স দ্যাট উইল লুক যে ইউ আর হেয়ার টু গিভ সামথিং, টু ডেলিভার সামথিং। ইউ হ্যাভ গট দ্য এনাফ কনফিডেন্স, এনাফ পাওয়ার, এনাফ কারেজ টু সে হোয়াট ইউ আর সাপোজ টু সে। সো মানে ইউর গেস্টার, ইউর পোস্টার, এভরিথিং ইট উইল লুক লাইক যে ইউ আর এ সুপার গার্ল, ঠিক আছে, সুপার উইমেন, ফ্লাইং গার্ড, লাইক দিস। দেন স্পিক ক্লিয়ারলি, মামল হবে না, আ উ এরকম হবে না, এরকম হবে না। প্রজেক্ট ইউর ভয়েস, তার মানে হচ্ছে যে তোমার ভয়েস এমন হবে না যে শোনার জন্য মানুষকে নিজের চেয়ার থেকে উঠে এভাবে কান খাড়া করে তারপরে যে কেউ শুনবে কেউ শুনবে না, তা হবে না, তা হবে না, এরকম ব্যবস্থা করতে হবে। দেন টেক ইউর টাইম, ওই যে হাহু না করে দরকার হলে একটু চিন্তা করে তারপরে শুরু করো যে কী বলতে চাচ্ছ। এনগেজ ইউর অডিয়েন্স, এবং এনগেজ ইউর অডিয়েন্সের ক্ষেত্রে আচ্ছা এগুলো নিয়ে আলাদা চ্যাপ্টার আছে। প্র্যাকটিস ছাড়ার তো কোনো বিকল্পই নেই। প্রেজেন্টেশন মানেই প্র্যাকটিস, প্র্যাকটিস মানেই প্রেজেন্টেশন। আর নো ইউর ভিজুয়ালস, এই জিনিসটা তোমাদের জন্য একটু বেশি দরকার। এইখানে কি বলা হইলো, কি বলতে হয়েছে? নো ইউর ভিজুয়ালস মানে ইয়েস। আচ্ছা, তো তুমি যে বিষয় প্রেজেন্টেশন দিতেছো সেই ব্যাপারে তোমার তো ধারণা আছেই, তুমি তো স্লাইড বানায় নিয়েই আসছো। তাহলে এটার কথা বলা হইলো? তা আমি তো বানায় নিয়েই আসছি, আমি তো জানি কি পয়েন্ট কি বা কিসের স্লাইড, কিসের প্রেজেন্টেশন। বুঝতেও হবে, ফিলও করতে হবে। ভেরি গুড, রাইট ইউ আর। ফিল আসতে হবে,
যে আমি কিসের প্রেজেন্টেশন দিচ্ছি, জানতে হবে যে আমি কিসের প্রেজেন্টেশন দিতেছি। তুমি মানে পৃথিবীর যে কেউ যে কোনো প্রেজেন্টেশন দিতে গিয়ে, হ্যাঁ তুমি তো ইন্টারনেটের হেল্প নিবাই, তুমি গুগলের হেল্প নিবা, তুমি চ্যাটজিপিটির হেল্প নাও বা হেল্প নাও, যাই নাও, তুমি স্লাইড যা বানাও তোমাকে জানতে হবে যে তোমার স্লাইডে কি আছে। মজার ব্যাপার হচ্ছে আপনাদের প্রেজেন্টেশনে আপনাদের স্লাইডে কি লেখা থাকে আপনারা তা জানেন না। তার প্রথম কারণ হচ্ছে ওই স্লাইড আপনি বানাননি। দ্বিতীয় কারণ হচ্ছে স্লাইড যদি আপনি বানিয়েও থাকেন সেটা শুধু কপি পেস্ট বসিয়ে দিয়েছেন, ওখানে কী লেখা আছে সেটা আপনি পড়ে দেখেননি। কারণ আপনি ভেবেছেন প্রেজেন্টেশন মানে হচ্ছে ও তো আমি দেখে দেখে রিডিং পড়বই, এটা তাহলে আগে পড়ার কী আছে আর আগে বোঝার কী আছে। যেহেতু আপনি বুঝেননি যে আগে বোঝার কী আছে, এই কারণে আপনার প্রেজেন্টেশন হয়নি। কথা বুঝতে পারছি? Presentation is never the name of reading or read out your slides. তুমি শুধু দেখে দেখে রিডিং পড়বা, এটার নাম প্রেজেন্টেশন নাকি? ইন্নালিল্লাহ। ইভেন ওইখানে গদ বাঁধা বিশাল অনেক কিছু লেখা থাকবে, রচনা লেখা থাকবে, ওইটার নাম স্লাইড নাকি? নট অ্যাট অল। ওইখানে শুধুমাত্র কি থিমগুলো, কি পয়েন্টসগুলো লেখা থাকবে, হেডিংগুলো লেখা থাকবে। ইউ উইল ডেসক্রাইব ইন ইউর ওন ল্যাঙ্গুয়েজ উইথ এক্সাম্পলস, উইথ ইনস্ট্যান্স, উইথ এভরিথিং, অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। আচ্ছা, সো এই ছিল মোটামুটি এইখানের যে সামারিটা। এবার আমরা একটু ইয়াতে যাই, আরও ভিডিও আছে সেটাতে আমরা পরে যাচ্ছি। এবং আজকে ক্লাসে এসেই আমরা প্রথম যে কাজটা করছি সেটা হচ্ছে যে ক্লাসের প্রেজেন্টেশনটা ঠিক করছি। আর্ট অফ প্রেজেন্টেশন ক্লাসেরই প্রেজেন্টেশন ঠিক থাকবে না, মানে নট গুড। যেমন এখনও আমি যদি ধরি যে এইটা হচ্ছে ক্লাসের ফার্স্ট রো, তাহলে ফার্স্ট রো কি ঠিক আছে? না। সো আজকে এটাতে গেলাম না, কারণ চেয়ার টানাটানি বেশি হবে, কিন্তু নেক্সট দিন থেকে এটাতে যাব। তার মানে রো অ্যান্ড কলাম, প্যারালাল অ্যান্ড সিমেট্রি দুইটাই এক থাকতে হবে। কেউ যদি ছেলে হয়ে মেয়ে থাকতে চায় তাহলে সে ওখানে বসবে, আমরা বুঝে নিব যে ও এখন আর ছেলে নাই। আর কেউ যদি এটা কি, উই আর টকিং অ্যাবাউট ইফেক্টিভ প্রেজেন্টেশন। এইখানে আবার কিসের প্রেজেন্টেশন? আচ্ছা, সো ইউ সি ডিফারেন্ট টাইপস অফ ফ্লেভারস আর হিয়ার, ওকে। এবং ফ্লেভার শুধু যে ফ্লেভার ডিফারেন্ট তা না, কালার ডিফারেন্ট, ইয়ার ডিফারেন্ট, কিন্তু সবগুলো কিন্তু সেম কোয়ালিটির কাপে রাখা, সেম টাইপের সেম কালারের বাটিতে রাখা। কিন্তু সেম বাটিতে রাখার পরেও জিনিসটা কি সেম হয়ে গেছে? জিনিসটা তো সেম না। মনে করো এই যে তোমাকে আমি ইউনিভার্সিটি অফ স্কলার্সে রাখি আর তোমারে নর্থ সাউথে রাখি, তোমারে নর্থ সাউথে বসাই দিলেই কি তুমি নর্থ সাউথ হয়ে যাবা? তুমি তো তাই থাকবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইটাই হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ প্রেজেন্টেশনের একটা ব্যাপার। প্রেজেন্টেশন ডিফারেন্ট টাইপের হয়। তুমিও যখন এক একটা সিচুয়েশনে এক একটা পারপাজে প্রেজেন্টেশন দিবা, সে তোমার প্রেজেন্টেশনও ডিফারেন্ট হবে। তুমি যখন মার্কেটিংয়ের জন্য প্রেজেন্টেশন দিবা সেটার প্রেজেন্টেশন, সেলসের জন্য যখন প্রেজেন্টেশন দিবা সেটার প্রেজেন্টেশন, কোনো ক্যাম্পেইন লঞ্চ করার জন্য যখন প্রেজেন্টেশন দিবা সেটার প্রেজেন্টেশন, তোমার কোনো নতুন প্রোডাক্ট, নতুন আইফোন, নতুন কোনো ব্র্যান্ড, নতুন কোনো ল্যাপটপ, নতুন কোনো সেটার জন্য প্রেজেন্টেশন, সেটার প্রেজেন্টেশন। আর বিনিয়োগ আনার জন্য বাইরের দেশের ইনভেস্টরদের কাছে প্রেজেন্টেশন, সেটার প্রেজেন্টেশন। আর একাডেমিকে কোর্সের মার্কস পাওয়ার জন্য প্রেজেন্টেশন, নট উইল বি দ্য সেম। একই রকমভাবে যে আচ্ছা থাক, ওদিকে আর না যাই। সো প্রেজেন্টেশনের ডিফারেন্ট টাইপসের জাস্ট একটু ধারণা দিয়ে আমাদের কী কী ধরনের প্রেজেন্টেশন হতে পারে। এর মানে এইটা না যে শুধুমাত্র যে কয়টা টাইপ বলতেছে এটাই, তোমরা নিজেরাও চিন্তা করে এর বাইরেও টাইপ বের করতে পারবে, জাস্ট কমন কিছু টাইপ। নাম্বার 1 টাইপটাই হচ্ছে একাডেমিক প্রেজেন্টেশন। একাডেমিক প্রেজেন্টেশন কোনটা? এই এখন আমরা যেটা দিই, মানে একাডেমির সাথে রিলেটেড যেগুলো তোমাদের জন্য আমরা যে দিই, আমরা ক্লাস করাইতে এসে প্রেজেন্টেশন দিই, তোমাদের প্রেজেন্টেশন নীতিকে প্রেজেন্টেশন দিই, আর এই ক্লাস ভর্তিতে প্রেজেন্টেশন থাকবেই হবেই। সো এগুলো হচ্ছে সব একাডেমিক প্রেজেন্টেশন। এবং একাডেমিক প্রেজেন্টেশনের কমন ফরম্যাটটা যেটা, সেটা হচ্ছে যে মানে আমাদের এখানে প্রেজেন্টেশন বেশি হয়, অন্য জায়গায় প্রেজেন্টেশন কম হয়। যেখানে সবচেয়ে কম প্রেজেন্টেশন হয় সেখানেও নর্মালি যেটা হয়, যেমন ধরো বুটেক্স লাইফে আমাদেরকে যেটা করতে হয়েছে সেটা হচ্ছে যে আমরা যখন ডিফেন্স দিছি
আমরা যখন ইন্টার্নশিপের দিছি সেই ইন্টার্নশিপ তখন প্রেজেন্টেশন দিতে হয়েছে, ইন্টার্নশিপের উপর একটা প্রেজেন্টেশন দিতে হয়েছে। প্রজেক্ট দিতে গেছি, প্রজেক্টের উপরে প্রেজেন্টেশন দিতে হয়েছে, পুরো প্রজেক্টটা পিপিটি স্লাইড বানায় ওইটার উপরে প্রেজেন্টেশন দিতে হয়েছে। সো এগুলো তো ফর্মাল বড় প্রেজেন্টেশন আছে, আর এছাড়া টুকটাক সবসময় আমাদের কোর্সের প্রেজেন্টেশন তো লাগিয়ে আছে, এগুলো সবই একাডেমিক প্রেজেন্টেশন। তারপরে আসো পারসুয়েসিভ প্রেজেন্টেশন। এর আগের দিন পারসুয়েশনের কথা বলে গেছিলাম। পারসুয়েসিভ প্রেজেন্টেশন মানে কি? I told just yesterday, হ্যাঁ, কনভিন্সিং প্রেজেন্টেশন। তো কোন ব্যাপারে কনভিন্স করার ব্যাপার থাকে? মানে পারসুয়েসিভ প্রেজেন্টেশন আসবে কখন, কোন ক্ষেত্রে? আচ্ছা, এই যে দেখো কিছুদিন আগেই যে আশিক চৌধুরীর প্রেজেন্টেশন নিয়ে সারা দেশে যে তোলপাড় হইলো, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় যে হইলো, বেসিক্যালি কী কারণে? বিকজ ইট ওয়াজ পারসুয়েসিভ প্রেজেন্টেশন। কারণ তার প্রেজেন্টেশনের মূল উদ্দেশ্য ছিল কি? মূল উদ্দেশ্য হচ্ছে যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষজন আসছে, এদেরকে কনভিন্স করা যে বাংলাদেশে আপনারা বিনিয়োগ করেন, বাংলাদেশে ইনভেস্ট করেন, বাংলাদেশে ইন্ডাস্ট্রি সেট আপ করেন। তো এই মানুষগুলোকে কনভিন্স করার এই যে প্রেজেন্টেশন, দিস ইজ পারসুয়েসিভ প্রেজেন্টেশন অ্যান্ড হি হ্যাড বিন সাকসেসফুল। এটা তো আর রাতারাতি এরকম না যে আমার 5,000 কোটি আসলে সাকসেসফুল নাকি 100 কোটি আসলে সাকসেসফুল। জিনিসটা হচ্ছে যে আউটপুটটা কেমন ছিল এবং লং টার্ম ইয়াটা কেমন ছিল। আচ্ছা, ইনস্ট্রাকশনাল প্রেজেন্টেশন, এটা আবার কোনটা? What is the difference between academic presentation and instructional presentation? Instructional presentation হচ্ছে যখন তোমাকে ইনস্ট্রাক্ট করা হচ্ছে কোনো কিছু। এখন তুমি সে ফর এক্সাম্পল তুমি একটা ড্রাইভিং কোর্স করতে গেছো, সেই ড্রাইভিং কোর্সে তোমার যা যা শেখানো হইতেছে সবই ইনস্ট্রাকশনাল প্রেজেন্টেশন। তোমাকে ফিজিক্যালি ড্রাইভিং শেখানো হইতেছে, দ্যাট ইজ অলসো ইনস্ট্রাকশনাল। তোমার যদি ক্লাসে বসায় স্লাইডে পড়ানো হয় সেটাও ইনস্ট্রাকশনাল প্রেজেন্টেশন। আমরা যখন ল্যাব কোর্স করাই, সেশনাল কোর্স করাই, প্র্যাকটিক্যাল কোর্স করাই, আমাদের সব কিছু ইনস্ট্রাকশনাল প্রেজেন্টেশন। তুমি ল্যাবে বসে একটা মেশিন চালাইতেছো, কীভাবে চালাবা, কীভাবে ধরবা, কীভাবে কী করবা, ইনস্ট্রাকশনাল প্রেজেন্টেশন। সো আমাদের একাডেমিক প্রেজেন্টেশন আমাদের সাইড থেকে অনেক সময় ইনস্ট্রাকশনাল প্রেজেন্টেশন, কিন্তু তোমরা যখন দিচ্ছ সেটা ইনস্ট্রাকশনাল প্রেজেন্টেশন না, সেটা একাডেমিক প্রেজেন্টেশন, কিন্তু ইনস্ট্রাকশনাল প্রেজেন্টেশন হচ্ছে না। তুমি যখন একটা কোচ হিসেবে, গাইড হিসেবে, মেন্টর হিসেবে, বস হিসেবে, অফিসার হিসেবে, এমনকি সে ফর এক্সাম্পল তুমি একটা নতুন মেশিন আসছে, সেই নতুন মেশিন তোমার স্টাফদেরকে শেখানোর জন্য, ওয়ার্কারদেরকে শেখানোর জন্য তুমি সেটার উপরে একটা প্রেজেন্টেশন দিচ্ছ, ইনস্ট্রাকশনাল প্রেজেন্টেশন। ক্লিয়ার? মোটিভেশনাল বা ইন্সপাইরেশনাল প্রেজেন্টেশন, যেখানে তুমি মোটিভেট করতেছো আর কি। এখন ধরো প্রেজেন্টেশন মানেই তো আর শুধু স্লাইড না, বা পিপিটি না, বা ক্যানভা না, মানে শুধুমাত্র স্লাইড বানায় প্রেজেন্টেশন দিলেই সেটা প্রেজেন্টেশন হয়, স্লাইড ছাড়া প্রেজেন্টেশন হয় না, ব্যাপারটা তো নিশ্চয়ই এরকম না, এবং তোমাদের মাথায় এরকম আইডিয়া থাকা উচিত না। আচ্ছা, যদি ব্যাপারটা তাই না হয়, এই যে গতদিন তোমাদেরকে জিজ্ঞেস করছিলাম এবং তোমাদের কারো রেফারেন্সে যে অলরেডি আমাদের এখানে স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে, তোমাদের বান্ধবী, তোমাদের ছোটো ভাই, তোমাদের গ্রাম, তোমাদের এই সেই গ্রামের একমাত্র মেয়ে, তো এই যে জায়গাগুলো তোমরা যে করতে পারছো, তার মানে সে কী প্রেজেন্টেশন দিছে সেখানে? মোটিভেশনাল প্রেজেন্টেশন, ইন্সপাইরেশনাল প্রেজেন্টেশন। গ্রামের একমাত্র মেয়েকে সে রাজি করাতে পেরেছে যে তোমাকে আমার ইউনিভার্সিটিতে আমার সাথেই ভর্তি হতে হবে, ভর্তি হয়ে হারিয়ে যাও, সমস্যা নাই, কিন্তু ভর্তিটা হয়ে দাও, আমি অন্তত বলতে পারবো যে আমার রেফারেন্স একজন আছে। আচ্ছা, তাহলে এই হচ্ছে মোটিভেশনাল প্রেজেন্টেশন। তারপরে আসো, এটা কি? প্রোগ্রেস প্রেজেন্টেশন। প্রোগ্রেস প্রেজেন্টেশনটা কোন ক্ষেত্রে বলা হয়? যেমন ধরো আমরা যখন ইয়ার ফোরকাস্টিং করি, যখন সেলস ফোরকাস্টিং এবং সেলসের প্রেজেন্টেশন হয়, সেলস পারফরমেন্স নিয়ে প্রেজেন্টেশন হয়, তোমার সেলস কত হইলো, তোমার প্রোডাক্ট, তোমার টিমের সেলস কত, তোমার টিমের সেলস কত, বাইং হাউসের এক একটা মার্চেন্ডাইজিংয়ের এক একটা ডিপার্টমেন্ট এক একজন এক একটা বায়ার ডিল করে, তোমার ডিপার্টমেন্টের রেভিনিউ কত, তোমার ডিপার্টমেন্টের পারফরমেন্সের কী অবস্থা, ওর টিমের পারফরমেন্সের কী অবস্থা, ওর টিমের কি, কোন টিম ভালো করলো, ঢাকা জোনের 5টা টিমের মধ্যে সবচেয়ে ভালো কে করলো, চিটাগাং ডিভিশনের 5টা টিমের মধ্যে কোন টিমটা সবচেয়ে ভালো করলো। এই যে প্রেজেন্টেশনগুলো, এগুলো হচ্ছে এই টাইপের প্রেজেন্টেশন, প্রোগ্রেস প্রেজেন্টেশন। আর যখন আমরা শুধুমাত্র সেলস নিয়ে কাজ করি, যে সেলস কত হইলো, আমার আজকের সেলস কত, কালকের সেলস কত, এই মান্থের সেলস কত, এই ইয়ার সেলস কত, এই প্রোডাক্টের সেলস কত, ওই প্রোডাক্টের সেলস কত। আজকে মার্কেটে মনে করো ইউনিলিভারের প্রোডাক্টের তো অভাব নাই, ইউনিলিভারের প্রোডাক্ট মিক্সও অনেক বেশি, প্রোডাক্ট লাইনও অনেক বেশি, কিন্তু সেই প্রোডাক্ট মিক্স, প্রোডাক্ট লাইনের মধ্যে প্রত্যেকটা প্রোডাক্টের সেলস কি একই রকম? মার্কেটে একই কোম্পানির বেশ কয়েকটা করে চিপস আছে, তার মধ্যে সব চিপস কি সমান চলে?
মানে কোকা কোলা যেই কয়টা চলে, স্প্রাইটও সেই কয়টাই চলে, 7-আপও সেই কয়টাই চলে, সবই তো পেপসিকো কোম্পানি। একই কোম্পানিতে অনেকগুলো ইয়া আছে। আকিজের তো শুধু মোজো না, আরও ফ্লেভার আছে, কিন্তু তাই বলে সব কি সমান চলে না। তো সেলস কোনটার ক্ষেত্রে বেশি, কোনটার ক্ষেত্রে কম, কি সেগুলা। এইটা কি, এটা আবার কোনটা? এটা হচ্ছে সবচেয়ে সিম্পলটা। তুমি একটা প্রবলেমে পড়ছো, সেই প্রবলেম সলভ করবা কিভাবে। এখন কথা হচ্ছে যে বাসা বাড়িতে প্রতিনিয়তই তুমি প্রবলেমে পড়ো, প্রতিনিয়তই প্রবলেমে পড়ো, সেই প্রবলেম সলভ করার জন্য তোমার প্রেজেন্টেশন দিতে হয় না, কারণ সেখানে তোমার টিম ওয়ার্ক বা অফিসিয়াল ওয়ার্কের ব্যাপার নাই। কিন্তু যখনই তোমার টিম ওয়ার্ক, অফিসিয়াল ওয়ার্কের ব্যাপার আসে, যখনই তুমি ডাইং মেশিনের স্ট্যান্ডার্ড নিয়ে প্রবলেম ফেস করতেছো, কম্প্রেশন নিয়ে প্রবলেম ফেস করতেছো, নতুন একটা প্রোডাক্টের অর্ডার আসছে, কিন্তু সেই অর্ডারটা তুমি কিভাবে এক্সিকিউট করবা, প্রোডাক্ট মানে কোয়ালিটি কোনোভাবেই ম্যাচ করতেছে না, সেটা নিয়ে যখন ইয়া করা লাগতেছে, এবং তুমি যখন অনেক চিন্তা ভাবনা করে, অনেক এক্সপেরিমেন্ট করে একটা প্রবলেম সলভ করলা, তখন তুমি এবার সবাইরে জানাইতে চাইতেছো যে এই ধরনের অর্ডার আসলে এখন থেকে এইভাবে আমরা কাজ করব। দেন ইট বিকামস দ্য প্রবলেম সলভিং প্রেজেন্টেশন। কথা ক্লিয়ার? আমাদের ফিল্ডের ইয়া দিয়ে বললাম। অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট ওয়ান মানে আগেই তো বললাম যে এর বাইরেও তোমরা নিজেরা চিন্তা করে বের করতে পারবা। দিস ইজ স্টোরি টেলিং প্রেজেন্টেশন। আচ্ছা, নাম শুনেই বুঝতে পারতেছো যে এই প্রেজেন্টেশন মানে হচ্ছে গল্প বলা। আচ্ছা, গল্প বলা প্রেজেন্টেশন, হাউ কাম? কেন আমি যদি গল্পের মাধ্যমে কিছু না বলি, শুধু গল্পই বলি, কেন হবে? ঈশপের গল্প পড়ছো তোমরা? ঈশপের গল্প পড়েছো তোমরা? কয়জন পড়েছো হাত তোলো দেখে। ঈশপের গল্প দেখেছ? দিন বদল গিয়া, এখন আর এসব চলে না। ঠাকুরমার ঝুলি শুনেছ তোমরা? এখনো দেখো? কোথায় দেখায়? ইউটিউবে দেখায়। এখন আর পড়ায় না, এখন দেখায়। ঠাকুরমার ঝুলি বলো, গোপাল ভাঁড়ের গল্প বলো, দৈত্য দানব বলো, ভূতের গল্প বলো, এগুলার গল্প বলার দায়িত্ব ছিল দাদিমার, নানিমার। এখন নানি কোথায় আর নাতি কোথায়, আর নাতনির সেই সময় কোথায়? নাতনি আকাশে চাঁদের দিকে তাকিয়ে দাদিমার কাছ থেকে গল্প শুনবে। নাতনির গল্প শুনেই তো দাদিমা চমকে উঠে। নাতনির সাহস দেখলেই তো দাদিমা ভাবে যে এ তো ভূতনিকেও ছাড়িয়ে গেছে। আমি যে ভূতের গল্প বলি, সেই ভূতের গল্প তো এত সাহস হয় নাই। এই মেয়ের এখনই যেই সাহস, এই বয়সেই আমাকে ছাড়িয়ে গেছে। 80 বছর বয়সে আমার যতটুক সাহস হইল না, এর 8 বছর বয়সেই তার চেয়ে বেশি সাহস। সো স্টোরি টেলিং প্রেজেন্টেশনের ব্যাপারটা হচ্ছে এরকম যে ঈশপের গল্প যে কারণে বললাম যে ওয়েন ইউর স্টোরি হ্যাজ এ মেসেজ টু টেল, যে গল্পের মাধ্যমেই তো অনেক কিছু বলা যায়, ইয়া করা যায়। ইভেন তোমরা দেখবা যে তোমরা যখনই ডক্টর ইউনূসের যে কোনো ইয়া শুনবা, মানে যে কোনো লেকচার, যে এমনকি মাত্র 5 মিনিট 3 মিনিট শুনলেও দেখবা যে সেখানে লাইফের কিছু স্টোরি আছে, উনি কিছু এক্সপিরিয়েন্সের কথা বলতেছে, কিছু ইভেন্টের কথা বলতেছে, কিছু সিচুয়েশনের কথা বলতেছে। অ্যান্ড দেন ইট বিকামস মোর সিগনিফিক্যান্ট, মোর রিলিভেন্ট, যে তুমি শুধু গদবাঁধা কথা বলা, নিজের জীবন থেকে উদাহরণ নিয়ে আসা, প্র্যাকটিক্যাল কথা বলা, রিলিভেন্ট কথা বলা, গল্প আকারে বলা, ওইটা তখন অনেক বেশি পাওয়ারফুল। সো স্টোরি টেলিং, দ্যাটস ওয়াই স্টোরি টেলিং ইজ এ পাওয়ারফুল ফর্ম অফ প্রেজেন্টেশন।
আমরা যতগুলো প্রেজেন্টেশন ফর্ম আছে তার মধ্যে সবগুলোর মধ্যেই স্টোরি ইনক্লুড করা সম্ভব, এবং আমরা সবগুলোর মধ্যেই স্টোরি ইনক্লুড করাকে প্রেফার করি, যে বিকজ দেন দ্য প্রেজেন্টেশন বিকামস এ পাওয়ারফুল প্রেজেন্টেশন। এবং এইটার জন্য তোমাদেরকে আলাদাভাবে কোনো খাটনি করতে হবে না, প্র্যাকটিস করতে হবে না, করতে হবে না, কারণ আমাদের প্রেজেন্টেশন আসলে শুরুই হবে স্টোরি টেলিং প্রেজেন্টেশন দিয়ে। মানে তোমাদের প্রেজেন্টেশন শুরুই হবে স্টোরি টেলিং প্রেজেন্টেশন দিয়ে, এবং সেটা শুরু হবে নেক্সট ক্লাস থেকে। তার মানে আগামী ক্লাসে তোমাদের প্রেজেন্টেশন শুরু, প্রেজেন্টেশন রিহার্সাল, প্রেজেন্টেশন প্র্যাকটিস, এবং সেই প্রেজেন্টেশনের নাম কি? স্টোরি টেলিং। আচ্ছা, এখন তাহলে ঘটনা হচ্ছে কিসের স্টোরি টেলিং? এখন তুমি কোন গল্প বলবা সেটা কি আমি বলে দেব? না, আমি শুধু এটা বলে দিব যে তোমার গল্পের লেন্থ কতটুকু হবে, ডেপথ কতটুকু হবে, ডিউরেশন কতটুকু হবে। এই টপিক ইজ ইয়োর্স, লেন্থ ইজ 3 to 4 minutes, দ্যাটস ইট, ডান। ম্যাক্সিমাম 5 minutes, minimum 3 minutes. Condition is your story must have a message that you think your message should be delivered to the audience so that they think about it, they realize about it, and they become aware about it. আমি কি বুঝাতে পারছি? তার মানে গল্পের টপিক তোমার ইচ্ছা মতো, তোমার যা নিয়ে যেই গল্প বলতে ইচ্ছে করে তুমি তা নিয়ে সেই গল্পই বলো। শুধু গল্পটা বলার সময় এমনভাবে বইলো যাতে গল্প বলতে গিয়ে দিন রাত না হয়ে যায়, মাত্র 5 মিনিটেই যাতে গল্পটা শেষ হয়। 1, 2 নাম্বার হচ্ছে গল্পটা শোনার পরে, শেষ হওয়ার পরে আমরা যাতে কনফিউজ না হয়ে যাই যে এই গল্পে কি ছিল, আসলে এই গল্পটা বলল কেন, বলল গল্প থেকে কি বুঝলাম, কি পাইলাম। যদি অডিয়েন্স এইটাই হাতড়ে বেড়ায় যে কিছুই পাইলাম না, তাহলে হলো না। তার মানে ইয়োর স্টোরি টেলিং ইজ টোটালি নন প্রোডাক্টিভ, ইউজলেস, ভ্যালুলেস, জিরো আউটকাম। গল্প তোমার জীবনে প্রত্যেকের গল্প হবে জীবন থেকে নেয়া গল্প। মানে তুমি এখন বসে বসে আজকে রাতে গল্পের খাতা বের করে গল্প লিখবা, গল্প বানাবা, অথবা তুমি খুঁজবা, হে চ্যাট জিপিটি আমাকে একটা গল্প দাও, গুগল মামা গল্প দিন, স্যারকে স্টোরি টেলিং দিতে হবে, আজকে রাতে স্টোরি মুখস্থ করব, ওইটারে শর্টকাট করে 3 মিনিটে উপস্থাপন করতে হবে। আল্লাহর ওয়াস্তে ভুলে যাও। ওই যে আজকে ক্লাস শুরুই করছিলাম, বি ন্যাচারাল। প্রেজেন্টেশন যখন স্লাইড বানাবা, আমি নিজেই তখন তোমাকে বলে দিব যে ইউ টেক হেল্প ফ্রম গুগল, ফ্রম চ্যাট জিপিটি, ফ্রম এভরিওয়ার এলস, আই ডোন্ট মাইন্ড, অ্যান্ড দ্যাটস রেকমেন্ডেড। তোমাকে একটা গল্প বলতে বলছি, সেই গল্প বলার জন্য যদি এখন তোমার গল্পের বই খোঁজা লাগে, তোমাকে গল্প সার্চ দেওয়া লাগে, তোমাকে যদি আরেকজনের জিজ্ঞেস করা লাগে যে দোস্ত তোর ঝুলিতে অনেক গল্প আছে, একটা গল্প আমাকে দে, তাহলে তুমি পদার্থটা কে? যে তুমি এই ছোটবেলা থেকে এই পর্যন্ত ধামড়া হয়ে গেছো, তোমার জীবন কি গল্প ছাড়া বড় হয়েছে নাকি? কিভাবে সম্ভব? কথা বুঝছো না? জীবন থেকে নেয়া গল্প, যেই গল্পের মাধ্যমে তোমার জীবনেও তোমার জন্য কিছু শেখার আছে, অন্যদের তো শেখার আছেই আছে। কথা বুঝছো না? বুঝো নাই? কথা বুঝো নাই? কি কি কোয়েশ্চেন আছে বলো, বলো। কারণ নেক্সট ক্লাসেই তো তোমার স্টোরি টেলিং প্রেজেন্টেশন। টপিক সিলেকশন নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো। টপিক ইজ ওপেন, তুমি যে কোনো বিষয়ে গল্প বলতে বলো, শুধু কন্ডিশনটা এতটুকু কন্ডিশন, তোমার জীবন থেকে নেওয়া গল্প 5 মিনিটের মধ্যে শেষ, গল্প থেকে শেখার কিছু আছে, শেষ। এবং গল্প যে শুধু ভালো গল্প হইতে হবে, পবিত্র গল্প হইতে হবে এরকম না।
যে কোনো ব্যাপারে হইতে পারে, ভালো থেকেও শেখার কিছু থাকতে পারে, খারাপ থেকেও শেখার কিছু থাকতে পারে। গেল আর কি? এনি কোয়েশ্চেন্স? আচ্ছা, উত্তরটা তুমিই দাও। হ্যাঁ, আর্ট অফ প্রেজেন্টেশন, কোর্স ইংলিশে, পরীক্ষা দিবা ইংলিশে, প্রেজেন্টেশন দিবা ইংলিশে, শুধু গল্পটা বলবা বাংলায়। মানে ধরো ব্যাপারটা যদি এরকম হয় যে তুমি প্রেজেন্টেশন দিতে আসছো ইংলিশে, কিন্তু আইসে বললে যে আমি একটা গল্প বলবো, সেটা বাংলায়। ব্যাপারটা দারুণ হবে না? এই তোমরা কি বোঝো যে একসময় আমি অ্যাক্টিং করতাম? না, আমিও তো উত্তর দিচ্ছি তোমাকে, আমি কি কিছু মনে করেছি? আমি যখন নটর ডেমের সেকেন্ড ইয়ারে, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট তো চেনো তোমরা, সেই সময় নটর ডেমের সেকেন্ড ইয়ারে থাকতে বিকারুন্নেসার মেয়েদেরকে নিয়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আমাদের একটা ড্রামা শো ছিল। সেই ড্রামা শো দেখার জন্য আমার বন্ধুদেরকে টিকিট কাইটে ঢুকতে হয়েছে, টাকা দিয়ে টিকিট কাইটে ওই প্রোগ্রামে যাইতে হয়েছে। স্যার হুজুর হয়েছে সব খেজুরদেরকে দেখে, তারপরে হুজুর হয়েছে। পৃথিবীর খুব কম জিনিসই আছে যে সম্পর্কে স্যারের কোনোই ধারণা নেই। এই কারণে স্যাররা যখন কিছু বলে, সেই জায়গা থেকেই বলে যেই জায়গাটা তোমরা এখনো ধরা খাও নাই, দেখো নাই, যাও নাই। এই কারণে তোমাদেরকে ভালো করার জন্য তোমাদের ভালোভাবে আগে থেকেই বলে যে ভুল করিস না, ধরা খাইস না। কিন্তু কেউ কেউ তখন মনে মনে বলে, স্যার আমাকে তো বলতে পারে না, মনে মনে বলে, স্যার নিশ্চয়ই আপনিও ভুল করেছেন, ধরা খেয়েছেন, এই কারণে ধরা অনেকবার খেয়ে খেয়ে এখন গিয়ে শেষ আমলে শেষ বয়সে হুজুর হয়েছেন। তাহলে স্যার আমরাও একটু মজা নিয়ে নিই, ধরা খেয়ে নিই, তারপরে আপনার মতো শেষ বয়সে গিয়ে হুজুর হয়ে যাব। তাই না? আসলেই তাই। আসলেই তাই মানে কি আমারটা কইছি? আসলেই তাই মানে ওরা আসলে তাই ভাবে, যে বলে যে স্যার কয়েকবার ধরা খায়নি না, সমস্যা কি? আচ্ছা, হ্যাঁ। এনিওয়ে, সো টপিক নিয়ে কোনো কোয়েশ্চেন? সবাই ক্লিয়ার? আমি কিন্তু বারবার জিজ্ঞেস করতেছি এই কারণে যে নর্মালি যেটা হয়, প্রেজেন্টেশনের দিন এসেও এমন বেশ কিছু ছেলেমেয়ে পাওয়া যায় যারা এসে কাঁদো কাঁদো হয়ে বলে যে স্যার টপিক খুঁজে পাইনি, গল্প খুঁজে পাইনি, আজকে প্রেজেন্টেশনের জন্য আমি তৈরি না, আমাকে আরেক দিন সুযোগ দেয়া হোক। এমন যাতে না হয় যে সেদিন এসে আবার কোয়েশ্চেনের আনসার দিতে হয় যে স্যার টপিকটা কেমন হইতে হবে। ওকে, টপিক নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকলে আরও 15 মিনিট সময় আছে, ওর মধ্যে করতে পারবা। তাহলে নেক্সট ক্লাস ইজ স্টোরি টেলিং প্রেজেন্টেশন ক্লাস, অ্যান্ড দ্য অফার ইজ তোমাদের স্টোরি টেলিং তোমাদের কাছেও যাবে। প্রত্যেকের স্টোরি টেলিং প্রেজেন্টেশন রেকর্ড হবে, আমাদের গ্রুপে চলে যাবে, ঠিক আছে? তবে এইটা হচ্ছে তোমাদের জন্য যেহেতু ফার্স্ট ট্রায়াল, এই কারণে এটা শুধুমাত্র আমাদের গ্রুপে যাবে, শুধুমাত্র আমাদের কোর্স গ্রুপে যাবে। মানে ওইটার প্রেজেন্টেশন শুধুমাত্র আমরাই দেখতে পারবো, পৃথিবীর বাইরের কেউ দেখতে পারবে না, কারণ ওইটা প্রাইভেট গ্রুপ, পাবলিক করা হয় নাই। এরপর থেকে যতগুলো প্রেজেন্টেশন, ওইটা যাবে আমাদের ডিপার্টমেন্টাল প্রেজেন্টেশন গ্রুপে, যেটা হচ্ছে কমন গ্রুপ, যেখানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সিনিয়র, জুনিয়র, টিচার, স্টুডেন্ট, এমনকি ইউনিভার্সিটির ম্যানেজমেন্ট সবাই আছে।
যেহেতু এটা ফার্স্ট ট্রায়াল, এটা শুধু নিজেদের মধ্যে, যেখানে শুধু আমরাই দেখব, আমরাই খেলবো। তারপর থেকে আস্তে আস্তে বড় হতে থাকলে পরের লেয়ারে যেতে থাকবে। ডান? ক্লিয়ার? রেডি ফর ইট? বলো 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 বলো। কি? হ্যাঁ কি? এই বলো না কেন? ও হ্যাঁ, আরে ইয়েস না বলে উপায় আছে? আচ্ছা, আজকে তোমাদের ম্যাচ আছে নাকি কোনো? বলো না কেন? কি ম্যাচ? ক্রিকেট না ফুটবল? তোমরা ফুটবল খেলতে পারো? আর ক্রিকেট? আচ্ছা, কোন মাঠে খেলবা? এইটা পূজা মাঠে? আচ্ছা, তোমাদের জন্য ফ্রি অফার, কারণ তারা বুঝতে পেরেছে যে হুজুরের ক্লাসে যদি আমরা এখান থেকে না শোনাই তাহলে তো অন্য কিছু শোনার উপায় নেই। ইস, দেখো একটা সময় মানে কি বেশি দিন আগে না, মাত্র 20 বছর আগে আচ্ছা, এখন মাত্র 20 বছর আগে কোনো মানুষ যদি গান শুনতে চাইতো, তাহলে গান শোনার জন্য তার কি করতে হইতো? আরে সে রেডিওর অপেক্ষায় থাকবে? রেডিও তো কখন গান শোনাবে? টিভির অপেক্ষায় থাকবে? হ্যাঁ, না না, সে নিজের পছন্দ মতো যখন ইচ্ছা তখন গান শুনতে চায়, তাহলে তাকে কি করতে হইতো? তাকে অডিও প্লেয়ার কিনতে হইতো। এত বড় একটা অডিও প্লেয়ার থাকতো, সেই অডিও প্লেয়ার কিনতে হইতো। কিন্তু অডিও প্লেয়ার এত টাকা দিয়ে কিনে বাসায় আনার পরে সে দেখতো যে বাজে না, ক্যাসেট চলে না। কি করতে হবে? এটার ভিতরে ক্যাসেট ঢুকাইতে হবে। ক্যাসেট কই পাওয়া যাবে? ক্যাসেটের দোকানে পাওয়া যাবে। ক্যাসেটের দোকান কি করতে হবে? গানের ক্যাসেট, অডিও অ্যালবাম, সেটা যদি তুমি কিনতে চাও তাহলে তোমাকে 150 টাকা 200 টাকা দিয়ে কিনতে হবে। আর যদি ভাড়া নিতে চাও তাহলে তোমাকে 50 টাকা 60 টাকা দিয়ে ভাড়া নিতে হবে। সেই ভাড়া নিয়ে তুমি 1 দিন রাখতে পারবা, 2 দিন রাখতে পারবা, তারপরে আবার যদি ভিডিও প্লেয়ার কিনতে চাও তাহলে তো এটা তো অডিও প্লেয়ার, ওইটাতে আবার ভিডিও চলে না। তোমার যদি ছবি অথবা সিনেমা ওইটা যদি দেখার ইচ্ছে থাকে তাহলে তোমাকে আবার ভিসিআর কিনতে হবে। ভিসিআর কিনে এনে দেখবা যে ভিসিআর যতই টিপাটিপি করো লাভ নাই, ওইটার জন্য আবার ভিডিও ক্যাসেট কিনতে হবে। ভিডিও ক্যাসেট ভাড়া নিয়ে আসতে হবে। ভাড়া নিয়ে আসতে যেটা ভাড়া নিয়ে আসতে গেছো সেটা গিয়ে শুনতেছো যে দোকানে ওইটা নাই, একটু আগে আরেকজন ভাড়া নিয়ে গেছে, ভাই ওইটা কবে দিবে? ভাই ওইটা তো এক একজন ক্যাসেট নিলে তো বুঝেনি, অন্তত 3 বার 4 বার দেখে তারপরে ফেরত দেয়। তো ওই বেটা 2 দিন রাখবে তারপরে ফেরত দিবে। তার মানে তুমি নাম লিখে যাবা যে ভাই ক্যাসেটটা আসলি আমাকে একটু ফোন দিয়ে, ওইটা পরের সিরিয়ালে যাতে আমি পাই। 2 দিন পরে ওই ক্যাসেট আসলে তারপরে তুমি ওই ক্যাসেট নিয়ে বাসায় এসে এরপরে 10 বার দেখবা। তো এই ছিল প্রসেস। এখন যদি আমার মেয়েকে বলা হয় যে মা তুমি ওই যেই সিরাজ অথবা যেই নাসিরটা শুনতে চাচ্ছ সেইটা শুনতে তুমি আজকে শুনতে পাবা না, সে অবাক হয়ে চিন্তা করবে যে ঠিক আছে তোমার মোবাইল দিয়ে শুনলাম না, ঠিক আছে মায়েরটা দিয়ে শুনবো। ইভেন তারা যে মুখে মুখে বইলে তারপরে করে, এটা তো আমি আমার মেয়ের কাছে শিখছি। ভয়েস দিয়ে ইউটিউবে ডাইরেক্ট আনে, আমি এটা দেখে একদিন অবাক হয়ে গেছি যে পৃথিবী এত এগিয়ে গেছে আর আমি এত পিছিয়ে পড়েছি। আচ্ছা, আমি তো সারা জীবন শুধু টাইপই করে গেছি। আচ্ছা, সো বিষয়টা হচ্ছে এরকম যে এটা এখন কল্পনা করা সম্ভব না, কারো পক্ষে কল্পনাও করতে পারবে না যে আরে দাঁড়াও, তুমি ওর না তোমার একটা ছবি তুলবা, কেমনে তুলবা?
ছবি তুলবা কেমনে? ফোন ছিল তো ছবি কেমনে তুলতো মানুষ? হয় স্টুডিওতে গিয়ে ফর্মাল ছবি হলে স্টুডিওতে গিয়ে তুলতে হইতো, আর কেউ যদি নিজে ছবি তুলতে চায় যে ঘুরতে গেলাম ইয়ে করতে গেলাম ক্যামেরা কিনতে হবে। আচ্ছা, ক্যামেরা কিনলেও ছবি তোলা যায় না, ক্যামেরার ভিতরে রিল ঢুকাইতে হয়, ফুজি, কোডাক এইসব নেগেটিভ ঢুকাইতে হইতো। এবং সারা পৃথিবীব্যাপী তখন দুইটা কোম্পানি ফুজি আর কোডাক এরা ইয়া করছে, সেই তোমাকে গিয়ে রিল কিনতে হইতো, 30টা ছবি করলেই 30টা ক্লিক করলেই শেষ, এবং একটা ক্লিক মানে ছবি তুলো, অন্ধকার হোক, ঝাঁঝরা হোক, ইয়া হোক, যাই হোক, শেষ শেষ, টিপ মানেই শেষ। ইনশাআল্লাহ গইনে গইনে ছবি তোলা লাগতো। ইস, ক্যামেরা থাকা লাগবে, রিল থাকা লাগবে, অ্যাক্টিভ হওয়া লাগবে, কত কিছু, কত শর্ত মিলায় এক একটা ছবি। এই কারণে ওই ছবিগুলোর দাম ছিল, কারণ কষ্ট ছিল। রিল নষ্ট, ছবি শেষ। ইস, আর এখন ছবি, এখন ছবিতে চলে না, রিল লাগে। এখন শুধু টকে হয় না, টিকটক লাগে। ইফেক্টিভ প্রেজেন্টেশনের ফিচারগুলো কি? ফিচার হচ্ছে নাম্বার 1, ফিট ফর দ্য পারপাস। ফিট ফর দ্য পারপাস, আগের দিনও বলছি, কোন পারপাজে প্রেজেন্টেশন দিতে যাচ্ছি, কোন পারপাজে। একাডেমিক প্রেজেন্টেশন আর সেলস প্রেজেন্টেশন কি সেম হবে? একটা মানুষের পারসুয়েসিভ প্রেজেন্টেশন আর ইনস্ট্রাকশনাল প্রেজেন্টেশন সেম হবে না। মিট দ্য অবজেক্টিভ, অবজেক্টিভটা যাতে মিট করে, মানে প্রেজেন্টেশন দেওয়ার আগেই তোমার জানতে হবে তোমার অবজেক্টিভ কি। আমি যে কথাগুলো বলতেছি ঠিক এই 5টা পয়েন্ট বলার পরেই কিন্তু স্টোরি টেলিংয়ে আবার ফেরত যাব, কারণ তোমার প্রেজেন্টেশনে এই 5টা পয়েন্ট থাকতে হবে, এবং তুমি 5টা পয়েন্ট বুঝছো কিনা তুমি নিজে সেটা বলবা। মিট দ্য অবজেক্টিভ, আমার প্রেজেন্টেশনে ক্লিয়ার একটা অবজেক্টিভ থাকতে হবে, এবং তোমার জানতে হবে প্রেজেন্টেশনের আগেই যে আমার প্রেজেন্টেশনের অবজেক্টিভটা কি, আমি কোন কোন ক্রাইটেরিয়া ফিল আপ করবো, অবজেক্টিভগুলো কি ইয়া করতে হবে। কাভার্স দ্য কি কনসেপ্টস উইদিন এ স্পেসিফিক টাইম। আচ্ছা, দেন মিট দ্য এক্সপেকটেশন অফ দ্য অডিয়েন্স, ভেরি ইম্পর্ট্যান্ট, অ্যান্ড ক্রিয়েটস অ্যান ইম্প্যাক্ট, ক্রিয়েটস এ ফুটপ্রিন্ট, একটা ইম্প্যাক্ট থাকতে হবে। আচ্ছা, তুমি হ্যাঁ, এবার এই যে তুমি নেক্সট দিন যে প্রেজেন্টেশনটা দিবা, সেই প্রেজেন্টেশনটার এই প্রত্যেকটা ক্রাইটেরিয়া বলতে কি বুঝো, বুঝাও। যেমন স্টোরি টেলিং প্রেজেন্টেশনে তোমার পারপাসটা কি, মানে প্রত্যেকটা পয়েন্ট আমাকে বুঝাও। ওই প্রেজেন্টেশনের ক্ষেত্রে তোমার পারপাস কি? আচ্ছা, আরও সহজ করি, মানে তোমাকে এই প্রেজেন্টেশনকে আমি কেন দিতেছি, আমার পারপাস কি? আচ্ছা আচ্ছা, তুমি ভালোভাবে শিখতে, হ্যাঁ তুমি ভালোভাবে শিখতে পারছো কিনা এটা আমি ভালোভাবে বুঝতে পারবো কিভাবে? আচ্ছা ঠিক আছে, ভালোভাবে প্রেজেন্ট করা, তার মানে ভালোভাবে স্টোরিটা বলতে পারা। আচ্ছা গেল, এটা তোমার পারপাস। দেন কি কি অবজেক্টিভ দেওয়া হয়েছে তোমাকে? আচ্ছা, জীবন থেকে নেওয়া হইতে হবে, রিয়েল লাইফের সাথে রিলেভেন্ট হইতে হবে। এই হচ্ছে অবজেক্টিভ, মোটামুটি এই 3টা অবজেক্টিভই রাখো। জীবন থেকে নেওয়া হইতে হবে, শিক্ষণীয় হইতে হবে, রিয়েল লাইফের সাথে রিলেভেন্ট হইতে হবে। আচ্ছা, তারপরে কাভার দ্য কি কনসেপ্টস উইদিন এ স্পেসিফিক টাইম। টাইম কয় মিনিট বলা হয়েছে তোমার? হ্যাঁ, 3 থেকে 5 মিনিট। 5 মিনিটের বেশি না কম? 5 মিনিটের কম। তার মানে তোমার স্টোরি যদি শুরু করতেই লাগে 3 মিনিট, তো শেষ হবে কয় মিনিট? হ্যাঁ, তার মানে তোমার স্টোরিটা এর মধ্যে নিয়ে আসতে হবে, কভার করতে হবে। এমন যদি হয় যে মানে স্টোরি শেষ করার পর তুমি বলো যে আসলে তো স্টোরিটা অনেক লম্বা, আমি স্টোরিটা জাস্ট আজকে শুরু করে গেলাম, এরপরে যদি স্যার আবার কখনো সুযোগ দেয় সেদিন এসে শেষ করে যাব। কারণ স্টোরির তো 5টা ধাপ আছে, বা আমার গল্পের 5টা পর্যায়ে আছে, অনেকগুলো ক্লাইম্যাক্স আছে।
একটা নদী পার হতে হয়, একটা সাগর পার হতে হয়, এরপরে আবার একটা পাহাড় পার হতে হয়। আমি তো এখন নদী পার হতে গিয়ে সময় শেষ হয়ে গেল, পাহাড় আর সাগরেরটা অন্য কোনো সময়। এটা বলে শেষ করবা? আচ্ছা, মিট দ্য এক্সপেকটেশন অফ দ্য অডিয়েন্স, এইটা কি? তো ও কি বলবে? অডিয়েন্স তো জানেই না, তো ওর কাছে অডিয়েন্স কি শুনতে চাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি? হ্যাঁ, কি করতে পারে? যাচ্ছে কিন্তু যাচ্ছে না, হচ্ছে কিন্তু হচ্ছে না। এই ধরনের প্রেজেন্টেশনকে আমরা কি বলবো? যে তুমি বুঝছো কিন্তু বুঝাইতে পারোনি। সবই যদি আমি বুঝাই দিই তোমরা বুঝছো বা কবে? হ্যাঁ, শুধু ক্লাসে ঢুকলেই একদম অবুঝ হয়ে যাও, আর যখনই আমি ক্লাস থেকে বেরিয়ে যাই আর বাইরে তোমাদের দিকে তাকাই, তখন আমার মনে হয় ওরা আমার ছাত্রী না, ওরা আমার আম্মাজান। ওদের চেয়ে বেশি বুঝে পৃথিবীতে এমন শালিক অথবা চড়ুই একটাও পয়দা হয়নি। এই তোমরা একটু বুঝিয়ে দাও কি বাকি আছে, কি অডিয়েন্সের এক্সপেকটেশন কি? যে উদ্দেশ্যে অডিয়েন্সটা প্রেজেন্টেশন দিতে চাইতেছে, ভালো কিছু দূরও তো অডিয়েন্সের এক্সপেকটেশন। তুমি বলো না। আরে তুমি তো ক্লাসই শিখতে আসো নাই, আর সেখানে কিসের শিক্ষণীয়? স্টোরি টেলিং প্রেজেন্টেশনে ওইটা তো স্যারের রিকোয়ারমেন্ট, অডিয়েন্সের রিকোয়ারমেন্ট কি? অডিয়েন্স কি চায়? অডিয়েন্স এসেছে কি শুনতে? স্টোরি শুনতে। অডিয়েন্স ইন্টারেস্টিং স্টোরি শুনতে চায়। তোমার কথা শুনা যদি মনে হয় যে তুই কথা কইস, তুই স্টোরি কস নাই, তাইলে অডিয়েন্সের এক্সপেকটেশন ফুলফিল হয়েছে। এখন ফয়সাল স্যার ক্লাসে থাকা অবস্থাতে তো ওকে পিটানো যাচ্ছে না, কিন্তু স্যার বের হয়ে গেলে কি পিটাইতে আর কোনো সমস্যা আছে? ধুমায়া পিটাবা, পিটাপিটির ক্লাস। যে বেটা স্যার কইছে গল্প বলতে, তুই এটা কি বললি? এটা গল্প হইছে? পিটানি খাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে আমাদের একটা ইফেক্টিভ প্রেজেন্টেশনে এই 5টা ক্রাইটেরিয়া এগুলো ফিলফিল করতে হয়। লাস্ট কি? ক্রিয়েটস অ্যান ইম্প্যাক্ট। ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারছে কিনা কিভাবে বুঝবো? হ্যাঁ, কিভাবে বুঝবা? তোমার মনে প্রভাব পড়েছে কিনা আমি কেমনে বুঝবো? আয় হায়, এখন তুমি যদি আগেই এগুলোরে সেট করে দিয়ে আসো যে এক একটা হাততালি মানে এক একটা সিঙ্গারা, আর তুমি আওয়ামী লীগ না বিএনপি, তাহলে কেমনে হবে? তোমারে দেখে এখনো আমি সবকিছু বুঝা সারতে পারলাম না। আর এই অবুঝ ছেলেগুলা যাদের বয়স সবগুলা তোমাদের চেয়ে কম, মানে ম্যাচুরিটির এজ আর কি, তো ম্যাচুরিটির এজ তোমার চেয়ে কম, তোমারে দেখেই বুঝে ফেলাবে তোমার মনে কি প্রভাব পড়েছে। হ্যাঁ, কেমনে সম্ভব? এই তাহলে কিভাবে?
আমি বুঝবো কিভাবে যে এই ছেলেটার প্রেজেন্টেশনের ইম্প্যাক্ট তোমার মনে কি? কিভাবে বুঝবো? মিজারেবল ওয়ে কি? মিজারেবল ওয়ে হচ্ছে এই যে প্রতিদিন তোমরা এতগুলো ক্লাস করো, প্রত্যেকটা ক্লাসের সব কথা তোমাদের মাথায় থাকে, মনে থাকে? প্রশ্নই আসে না, এবং আমরা এটা এক্সপেক্টও করি না, এবং এটা রেশনালও না, প্র্যাকটিক্যালও না। তার মানে প্রতিদিন প্রতিটা ক্লাসের বা প্রতিদিন সব ক্লাসের সব কিছুই কি তুমি ভুলে যাও? না। এবং বেশিরভাগ ক্ষেত্রে এমন হয় যে তোমার পড়ালেখার কথা মনে থাকে না, কিন্তু হাবিজাবি কথা মনে থাকে, কাজের কথা মনে থাকে না, আকাজের কথা মনে থাকে, বা ভালো জিনিস মনে থাকে না তবে দুষ্টামি মনে থাকে, কিন্তু কিছু হইলেও তো মনে থাকে। দ্যাট ইজ কল্ড ইয়োর ইম্প্যাক্ট। তার মানে এই যে পুরো ক্লাস ভর্তি এতজন স্টুডেন্টের এক একজনের এক একটা স্টোরি তুমি শুনবা, তুমি কি আমাকে এইটা বিশ্বাস করতে বলো যে তুমি প্রত্যেকের সবগুলো স্টোরি ভুলে যাবা? না। কারো কারো স্টোরি দ্যাট উইল ক্যাচ ইউর অ্যাটেনশন, কারো কারো স্টোরি তোমার মনে দাগ কেটে যাবে, এবং সেই স্টোরি শোনার পরে তুমি নিজে রিয়েলাইজ করবা যে এই ছেলেটা এতদিন ধরে আমার বন্ধু, বা এতদিন ধরে এই ছেলেটাকে চিনি, কিন্তু আজকের আগে এই ছেলেটাকে আমি চিনতে পারি নাই, আজকে এই স্টোরিটার মাধ্যমে চিনলাম। আজকের আগে ওর এই গল্পটা আমি জানি নাই, আজকে প্রথম জানলাম। আজকের আগে ওর জীবনের এই বাস্তবতা আমি বুঝতে পারিনি, আজকে প্রথম বুঝলাম। এবং বুঝার পরে তোমার ইচ্ছা হবে যে মানে যতটুকু সে বলার সময় পায় নাই, সময়ের অভাবে, এরপরে বাকিটুকু জানা যে দোস্ত আরেকটু বল, আরও একটু বল, তাইলে কেমনে হইল? দ্যাটস কল্ড ইম্প্যাক্ট। ওইটা তো আমার সামনে না, প্রেজেন্টেশনের পরে। প্রেজেন্টেশনের কাজ তো হচ্ছে শুধু কিউরিসিটি ডেভেলপ করে দেওয়া, ইনস্টিগেট করে দেওয়া, বাকিটা তো রয়ে গেছে। আমার কাজ কি? আমার কাজ হচ্ছে অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হইয়াও হইল না শেষ। আমরা তো তাই করছি, 5 মিনিটস স্টোরি টেলিং। মিলেছে? কি মাঝখানে চলে আসবে? হুমায়ুনের গল্প। হ্যাঁ, কিন্তু হুমায়ুনের উপন্যাসের বৈশিষ্ট্য, উপন্যাসের শেষ পাতার শেষ লাইন পড়ার পরে মনে হবে যে এই মুহূর্তে যদি হুমায়ুনটার সামনে পাইতাম, বটি দিয়ে কোপাইতাম, যে বেটা তুই এত বড় বেয়াদব, এত বড় নিমক হারাম, তুই বেটা লেখক হইস, তুই আর 2 পৃষ্ঠা লিখতে পারলি না, তুই এই মুহূর্তে এসে টাপ করে ছেড়ে দিলি। মানে এটা কি? এটা কেমন? এতটা অমানুষ মানুষ কিভাবে হইতে পারে? যাক, আজকে এখানেই থাক। অনেক মজা। আচ্ছা, এটা কি দেখাবো? হ্যাঁ, ভিডিও? ঠিক আছে, থাক।